কর্তৃত্ববাদ ঠেকানো ও নির্বাচনে আস্থা ফেরানো সহ বিভিন্ন সুপারিশ প্রস্তুত দুই কমিশনের। গণপরিষদ গঠন করে বাস্তবায়নের পরামর্শ। যে সমস্ত প্রস্তাবগুলি এসেছে এগুলি আলাপ আলোচনা সবকিছু করে একটা গণভোট দিয়ে দেবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থাকবে বৈষম্যহীন রাষ্ট্রের রূপকল্প। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবার মত নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। স্বৈরাচারের চিহ্ন মোছার চেষ্টা সফল হবে না বলছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়াল ও মেট্রোর পিলারে ফের গ্রাফিতি অঙ্কন। এবং দুপুরে মাঠে গড়াচ্ছে বিপিএল এর 11তম আসর। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। একনায়কতন্ত্র রুখতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তনের সুপারিশ করবে সংবিধান ও নির্বাচন সংস্কার কমিশন। থাকতে পারে দ্বিকক্ষ আইনসভা, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাস ও আনুপাতিক নির্বাচনের প্রস্তাব। কিন্তু রাজনৈতিক দল, সরকার ও গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের মধ্যে নির্বাচন আর সংস্কার নিয়ে যে টানাপোড়েন, তাতে এসব সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ কি? রাজনীতি বিশ্লেষকরা বলছেন প্রস্তাব বাস্তবায়নে গণপরিষদ গঠন করতে হবে। রাজনৈতিক দলগুলো, পক্ষগুলো ধৈর্য না ধরলে গভীর সংকটে পড়বে দেশ। বিস্তারিত আছার লিমনের প্রতিবেদনে। বহু রক্তের পর এমন নজিরবিহীন গণঅভ্যুত্থান নতুন আকাঙ্ক্ষা তৈরি করেছে পরিবর্তনের। প্রশ্ন উঠেছে আইন, সরকার এবং বিচার ব্যবস্থা নিয়ে। বলা হচ্ছে সেই আগের মতোই কি চলবে বাংলাদেশ, যে পদ্ধতি ক্ষমতাকে স্বৈরাচারের রূপ দেয়? সংবিধানের চতুর্থ ভাগের প্রথম পরিচ্ছেদ। দেশের প্রধান ব্যক্তি, রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী নিয়ে এখানে আলোচনা। এর ৪৮ অনুচ্ছেদের ৩ ধারায় বলা হচ্ছে প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি নিয়োগ বাদে রাষ্ট্রপতি তার অন্য সকল দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পালন করবেন। অপরদিকে এর পরের দ্বিতীয় পরিচ্ছেদেই আছে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার দায়িত্বের কথা। ৫৫ নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে প্রধানমন্ত্রী সময়ে সময়ে যেভাবে মনে করবেন সেভাবেই অন্যান্য মন্ত্রী নিয়ে মন্ত্রিসভা গঠন হবে। ক্ষমতার রাজনীতিতে আলংকারিক পদ আর আক্ষরিক পদের এমন সাংবিধানিক বৈষম্যই যে এক একজন একনায়ক তৈরির জন্য যথেষ্ট, তা স্বীকার করেন বিশেষজ্ঞরা। কিন্তু প্রশ্ন হলো, এ থেকে উত্তরণের উপায় কি? যদি আমরা যথাযথভাবে সংবিধান সংস্কার করতে পারি, রাজনৈতিক দলগুলো ঐকমত্যের মাধ্যমে সংবিধানে এমন যে সমস্ত পদ ব্যক্তিতান্ত্রিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে, সেগুলির পদ যদি আপনি রুদ্ধ করতে পারেন, তাহলে আরেকজন শেখ হাসিনা তৈরি হওয়ার, আরেকজন স্বৈরাচারী শাসক তৈরি হওয়ার পথ আপনি বন্ধ করতে পারেন। ভবিষ্যৎ বাংলাদেশে আর যাতে ফ্যাসিবাদ তৈরি না হয়, এর জন্য যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে, সবার সঙ্গে কথা বলে প্রতিবেদন আর প্রস্তাব তৈরির জন্য তাদের সময় দেওয়া হয়েছিল এই ডিসেম্বর পর্যন্তই। এই কয়দিনে তারা বড় দাগে যে পরিবর্তন প্রস্তাবের কথা বলছে, তার মধ্যে নির্বাচন এবং সংবিধান অন্যতম। সংবিধান সংস্কার কমিশন বলছে নাগরিক অধিকারের বিষয়গুলোকে আরও সহজ ও আরও শক্তভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে তারা এমন প্রস্তাব দেবেন যাতে প্রধানমন্ত্রী সহ শীর্ষ ব্যক্তিরা আর একক কর্তৃত্ববাদী না হয়ে উঠতে পারেন। এর জন্য রাষ্ট্রপতি ও সংসদের সঙ্গে ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত বিকেন্দ্রীকরণ ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব থাকবে। কিভাবে হবে এটা ওনারা বের করুন, কিন্তু কি করতে হবে এটা আমরা বলতে চাচ্ছি। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কি করতে হবে। উচ্চ কক্ষের ক্ষেত্রে আনুপাতিক প্রতিনিধিত্ব তৈরি করা যায় কিনা, যেটা আপনি যে 3টা মডেল বললেন, কোথায় কিন্তু সেটা নেই। ফলে এটাও একটা বিবেচনার বিষয়। ফলে ওই অর্থে আমাদের সামনে 4টা মডেল আছে। নির্বাচন সংস্কার কমিশনের এই সদস্য বলছেন প্রস্তাবে তারা নির্বাচন কমিশনের প্রতি যাতে মানুষের আস্থা ফিরে আসে সেই বিষয়গুলোর উপরই জোর দেবেন। এর জন্য প্রার্থী হলফনামা আরও স্পষ্ট এবং আরও বিশ্লেষণের সুযোগ রাখা, না ভোট, নতুন করে সীমানা নির্ধারণ অন্যতম। তিনি বলছেন তারা নির্বাচনী অপরাধের সঙ্গে জড়িত কর্মকর্তারা যেন বরাবরের মতো পার পেয়ে যেতে না পারেন, এর জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন সহ নির্বাচনী অভিযোগ ও বিচার ব্যবস্থাপনা শক্তিশালী করার প্রস্তাব দেবেন। তবে এখানে নতুন চমক হিসেবে থাকছে সংরক্ষিত নারী আসন উঠিয়ে দিয়ে ঘূর্ণায়মান নারী সংসদ সদস্য নির্বাচন পদ্ধতি। কিন্তু ব্যাপারটি আসলে কি? আমরা চিন্তা করছি যে সংসদে 25% সিটে সরাসরি ইলেক্টেড হয়ে নারীরা আসবে। 400টি সিটের মধ্যে আমরা লটারির মাধ্যমে যে কোনো 100টা সিট
চুজ করা হবে এবং এই 100টি সিটের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক আসনে প্রত্যেকটি রাজনৈতিক দল শুধু মহিলা প্রার্থী দিবেন। বস্তুত সংস্কারের উদ্যোগ এখানে নতুন কিছু নয়। 1991 সালে স্বৈরাচার পতনের পর সংস্কারের উদ্দেশ্যে সরকারিভাবেই এখানে বেশ কিছু টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল 2007-এর তত্ত্বাবধায়কের আমলে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই দেখা গেছে যে রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় এসে সেসব আর বাস্তবায়ন করেনি। এখন এই 24-এ যখন ব্যাপক একটা হতাহতের পর একটা সংস্কারের সম্ভাবনা, তখনও দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো পক্ষগুলোর মধ্যে এসব নিয়েই মতনৈক্য। এই রাজনীতি বিশ্লেষককে প্রশ্ন করেছিলাম, এমন অবস্থায় সংস্কারের এসব প্রস্তাবের ভবিষ্যৎ কি? পলিটিক্যাল পার্টিরও অধৈর্য হলে চলবে না, কারণ আমরা একটা ভীষণ সংকটে আছি এবং অতীতের যে সমস্ত তাদের কার্যকলাপ তাতে জনগণ তাদের প্রতি সেরকম বিশ্বাস নাই। এই জিনিসটাও তাদের মাথায় রাখতে হবে এবং অন্তর্বর্তী সরকারের একটা রোড ম্যাপ দিতে হবে, একটা ফ্রেমওয়ার্কের সংস্কারগুলি এনে সংবিধান কেমন হবে এনে একটা ইলেকশন দেবে, সেটা গণপরিষদের ইলেকশন হবে 2 বছরের জন্য। সেই গণপরিষদটা যে সমস্ত প্রস্তাবগুলি এসেছে এগুলি আলাপ আলোচনা সবকিছু করে একটা গণভোট দিয়ে দেবে। গণঅভ্যুত্থানের পর টালমাটাল পরিস্থিতি, প্রতিবেশী ও আন্তর্জাতিক সমস্যার প্রেক্ষাপটে এই বিশ্লেষক রাজনৈতিক ঐক্যের দিকেই বেশি জোর দিচ্ছেন। এখন সংস্কারের প্রশ্নে বাস্তবিকই পক্ষগুলো কতটা একমত হয় তার জন্য অপেক্ষা করতে হবে কমিশনগুলোর প্রস্তাব জমা দেওয়ার পর জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের জন্য। আজহার লিমন, এখন, ঢাকা। কাল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি, যেখানে বিগত কর্তৃত্ববাদী সরকারের শাসনামল থেকে মুক্তির প্রেক্ষাপট ও আগামীর বৈষম্যহীন রাষ্ট্রের রূপকল্প থাকবে। এই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব থাকলেও এটি একটি দলীয় ঘোষণাপত্র হবে বলে মনে করছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ঘোষণাপত্র নিয়ে যেতে হবে অংশীজনদের কাছে। হাসিব বিল্লার প্রতিবেদন। বৈষম্য বিরোধী আন্দোলন শুরুর 34 দিনের মাথায় কেঁপে ওঠে স্বৈরাচারের মসনদ, যেদিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শেখ হাসিনার পদত্যাগের 1 দফা ঘোষণা হয়। এর একদিন পরই ছাত্র জনতার বিজয় এলেও কোন প্রেক্ষাপটে এই অভ্যুত্থান সে লিখিত ঘোষণা আসেনি গত 5 মাসেও। তাই বছরের শেষ দিন মঙ্গলবার লিখিত দলিল জাতির সামনে তুলে ধরতে চায় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলছেন, 72-এর সংবিধানে মুক্তির আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতা এবং গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের কথা তুলে ধরা হবে জুলাই ঘোষণাপত্রে। পাশাপাশি স্থান পাবে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা অনুযায়ী আগামীর বাংলাদেশের রূপরেখা। মুক্তিযুদ্ধের যে প্রোক্লামেশন পরবর্তী যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করা যায়নি। এখন আমরা 24-এ এসে আমরা নতুন বাংলাদেশ কেমন হতে পারে, আমরা কিসের ভিত্তিতে নতুন বাংলাদেশ চাই, সেই জিনিসগুলোর প্রতিফলন এর মধ্যে ঘটবে। এই জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে চাই, আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চাই এবং সেই সাথে এখানকার যারা ওয়ারিয়ার তাদেরকেও এই স্বীকৃতিটা আমরা দিতে চাই, যাতে করে কোনো প্রকার সাংবিধানিক বাধ্যবাধকতা এখানে না থাকে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া সংগঠনের নেতারা বলছেন, অভ্যুত্থানে অংশ নেয়া সবার মতের প্রতিফলন থাকবে জুলাই ঘোষণাপত্রে। এই পতনের জন্য কিন্তু আমরা সবার সাথে বলে বলে কিন্তু 1 দফাটা ঘোষণা করা হয়নি। 5 আগস্ট রাজনৈতিক দলগুলো বাই নেম, তাদের বিএনপি জামাত বিভিন্ন বাই নেম পার্টিসিপেট করেনি। হ্যাঁ, এখানেও সেভাবে সবাই অ্যাজ জনগণ হিসেবে বাংলাদেশকে যারা সবাই ওন করে সবগুলো রাজনৈতিক দল থেকে সব ধরনের সব পক্ষ এবং মতের মানুষ এখানে পার্টিসিপেট করবে বলে আমরা বিশ্বাস করি। এটা গোটা বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান যারা করেছে সকলের সাথে কথা বলে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলে এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা আছে তারই একটা প্রস্ফুটিত রূপ হবে। তবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী মনে করেন, এটি হবে একটি দলীয় ঘোষণাপত্র। এটা একটা ঘোষণা থাকতে পারে যে আমরা এই কারণে আসলে যুক্ত হয়েছিলাম এবং আমরা এই অর্জন করতে চাই এবং এর মধ্যে আমাদের সাথে এরা আসছে। এটার এক ধরনের একটা কি বলা যায় যে ঐতিহাসিক গুরুত্ব আছে। 5 তারিখ 8 তারিখ যখন তারা আসলে সরকার গঠন করছে তখন কিংবা তারা অব্যবহিত পরপর যদি করত, যখন তাদের সম্পর্কে প্রশ্ন ওঠে নাই তখন যদি করতো, তাইলে সেটা একটা জাতীয় দলিল হইতে পারতো। আজকে যেটা হবে এটা তো তাদের একটা দলীয় আসলে ঘোষণাপত্র হবে। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সকল পক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমেই জুলাই ঘোষণাপত্রের স্থায়ী ভিত্তি তৈরি হবে বলে মনে করেন এই অধ্যাপক।
একটা বিশেষ কন্ডিশনে আপনি 9 দফা দিলেন, তাই না? 9 দফা থেকে আপনি 1 দফায় গেলেন, তো ওইখানে তো আপনার টাইম লিমিট অত্যন্ত লিমিটেড টাইম স্প্যান, তাই না? কারণ এটা হচ্ছে আপনার অন দ্য ফ্লাই আপনাকে করতে হইতেছে। কিন্তু বিপ্লব পরবর্তী যখন আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম যেখানে বিপ্লবের যারা পার্ট তাদের সাথে আমার কথা বলার সুযোগ আছে, তাহলে আমি সেই ন্যাশনাল ইউনিটি কেন ভায়োলেট করবো? কেন আমি সেই ন্যাশনাল ইউনিটির কনসেনসাসের বাইরে গিয়ে আমি একটা কিছু করবো? তা আমার বোধ হয় যে এটা একটা প্রপোজাল হিসাবে আসার পরে সবার সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি একটা জায়গায় যাই, তাহলে হচ্ছে এটা আপনার একটা পার্মানেন্ট সাস্টেনেবল সলিউশন হবে। 31শে ডিসেম্বর ঘোষণা এলেও জুলাই ঘোষণাপত্র কার্যকর হবে 5 আগস্ট থেকে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা বলছেন, শেখ হাসিনা সহ স্বৈরাচারীদের চিহ্ন মুছে ফেলার চেষ্টা সফল হবে না। প্রশাসনের গ্রাফিতি মুছে ফেলার উদ্যোগে ক্ষোভ জানিয়ে এবার উদ্যোগ নেওয়া হয়েছে ফের গ্রাফিতি আঁকার। রোববার রাতে শুরু হওয়া এই কাজ চলবে আজও। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত অফরো। স্বৈরাচারের প্রতি তীব্র ঘৃণা ও পলায়নের সাক্ষী হয়েছে 2024। এই সাক্ষ্য বয়ে চলছে জনপথ থেকে নগর, রাজপথ থেকে দেয়াল। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি এক প্রকার ঘৃণার স্তম্ভে পরিণত হয়েছে। তবে শনিবার রাতের আধারে সেই ঘৃণার স্তম্ভ মুছে ফেলার চেষ্টা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ জানালে প্রক্টর ঘটনাস্থলে এসে দুঃখ প্রকাশ করেন। 3 আগস্ট যে ছাত্র জনতা সবাই মিলে যে খুনি হাসিনার রক্তকেকুর যে প্রতিচ্ছবি এখানে বহিঃপ্রকাশ করেছিল, সবাই রক্ত মেরে, লাল রং মেরে, জুতা মেরে, গোবর মেরে সেই খুনি হাসিনার ঘৃণাস্তম্ভকে মুছে দেওয়ার প্রয়াস চালিয়েছে, ব্যর্থ প্রয়াস চালিয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা তৎক্ষণাৎ তার প্রতিবাদ জানিয়েছে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যে সারা বাংলাদেশের মানুষ এক এবং দলমত নির্বিশেষে সবাই এক, সেটার একটা স্মৃতিস্তম্ভ ছিল এটা। এই দেশের জনগণের উপর গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা চাই না এই দেশের জনগণ ভুলে যাক সে যে গণহত্যাকারী স্বৈরাচার। এই জন্য আমরা এই চিহ্নটাকে রেখে দিয়েছি। মুছে দেওয়ার যে ব্যাপারটা, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখনও প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যারা এনভেলার ছিল এরাই কিন্তু আছে এবং এরাই বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যে জায়গায় হাসিনার এই যে সে যে হাজার হাজার ছাত্র হত্যা করলো, এই যে তার যে একটা মানে দগদগে যে স্মৃতি মানুষের মধ্যে আছে, এই জিনিসগুলো মুছে দেওয়ার জন্য এই আওয়ামী এনভেলারদেরই একটা প্রক্রিয়া, এবং এটা বিশ্ববিদ্যালয়ে বুঝে হোক এবং অতি চালাকি করেই হোক এই ফাঁদে পা দিচ্ছে। রবিবার রাত 10টা থেকে ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে পুনরায় আঁকা শুরু হয় স্বৈরাচার শেখ হাসিনার গ্রাফিতি। 5 আগস্টের আগের ছবিটাই আমরা চাচ্ছি যে আবার ফিরিয়ে নিয়ে আসতে, কারণ ওইটার প্রতি আমাদের মূল ঘৃণাটা। এই গ্রাফিটি অবশ্যই রাখা উচিত, কারণ এগুলা দেখে আগামীর প্রজন্ম বুঝতে পারবে যে বাংলাদেশে একটি স্বৈরা শাসক ছিল যারা বাংলাদেশের মানুষের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এটি তার একটি নিদর্শন হয়ে স্মৃতি হিসাবে রাখা। জনগণের যে স্বতঃস্ফূর্ত একটা ঘৃণা ছিল সেটা কিন্তু প্রকাশ পেয়েছে শেখ হাসিনার ছবিটি নষ্ট করার মাধ্যমে। এ সময় সারা দেশে স্বৈরাচারের চিহ্ন মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন শিক্ষার্থীরা। শ্রমজীবী পেশাজীবী মানুষরা যে রক্তের বিনিময়ে অর্জিত যে একটা বিজয় তারা পেয়েছে এবং স্বৈরাচারকে দেশ থেকে হটাতে পেরেছে, সেই স্বৈরাচারের সকল চিহ্ন এবং যেই গ্রাফিতিগুলো ছিল, এই গ্রাফিতিগুলো আমাদের এই গণ অভ্যুত্থান এবং আমাদের বিপ্লবের দলিল, সেই দলিলকে আমরা কখনোই মুছে যেতে দেব না। সারা রাত ধরে ছাত্রদের এই প্রয়াস জুলাইয়ের গণ অভ্যুত্থানের ইতিহাস রোমন্থনের। সোমবার সকালে আবার জুলাইয়ের 4 তারিখের মতন শিক্ষার্থীরা জড়ো হবেন রাজু ভাস্কর্যের সামনে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। রক্ষণাবেক্ষণের শর্তে যাত্রী ছাউনির পাশে ছোট দোকান করার সুযোগ পাওয়া ব্যক্তিরাই দখলে নিয়েছে এগুলো। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা নোয়াখালী ও চাঁদপুর সিলেট আঞ্চলিক মহাসড়ক সহ জেলার অন্তত 50টি ছাউনির প্রায় একই হাল। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। 1980 সাল থেকে 2015, 35 বছরে কুমিল্লার সড়ক মহাসড়কের অন্তত 50টি স্থানে নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি, যা রক্ষণাবেক্ষণের জন্য কোথাও কোথাও চুক্তিভিত্তিক ছোট দোকান বসানোর অনুমতি দেয় জেলা পরিষদ। কিন্তু রক্ষক যখন ভক্ষক, তখন উপায় কি? যাত্রী সেবা নিশ্চিত করা তো দূরের কথা, অনেক স্থানে পুরো ছাউনি দখলে নিয়েছেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা। বিগত সরকারের আমলে বহুবার উচ্ছেদের চেষ্টা করা হলেও রাজনৈতিক বাধার মুখে তা আর সম্ভব হয়নি।
কুমিল্লা নোয়াখালী মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকার ছাউনির ভেতরে বসানো হয়েছে ফল, পান সুপারি এবং খাবার হোটেল। আর বাহিরের অংশ দখলে নিয়েছে ভাসমান ব্যবসায়ীরা। ফুটপাত হিসেবে সবাই বসে, কারণ আমরা বসছি না কারোর মাধ্যমে না, আমরা নিজেরাই। সারা বাংলাদেশে এইভাবে ফুটপাতের ব্যবসা চলে, আমরা করতেছি, গরিব মানুষ ছোটকাল থেকে করতেছি এইভাবে। এই জায়গায় বসবে কিভাবে, কি নোংরা করে রাখে, এটা ওইটা দিয়ে ভরে রাখে, বসার মতো কোনো সিস্টেম নাই। যাত্রীদের জন্য ভোগান্তি হয়, বসতে পারে না বাচ্চা কাচ্চা নিয়ে। একই দশা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাইয়ার যাত্রী ছাউনিও। রক্ষণাবেক্ষণের পাশাপাশি দখলমুক্ত রাখার চুক্তিতে ছাউনির দুপাশে 2টি দোকানের অনুমতি নেয় 2 সহোদর প্রবাসী কামাল ও খালেক। প্রতি মাসে ভাড়া আদায়ের পাশাপাশি নিচ্ছেন বিশ্রাম এবং শৌচাগার ফ্রি। যাত্রীরা আসা যায়, বসে, আমরা আসি এনে করে কি করে খামো এলাকায় বসে আর কি। মূলত যাত্রী ছাউনি হচ্ছে যে যাত্রীরা বসার জন্য। এখন আপনি দেখতে পাবেন যে যাত্রীগুলো বসতে পারতেছে না, চারে বলতে দোকানপাট আছে, দোকানপাটে ব্যবহার হচ্ছে, কিন্তু বয়স্ক মানুষ বসতে পারছে না, এটা বেদখল হয়ে আছে আর কি। খুব দ্রুতই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। জেলা পরিষদ আসলে জনকল্যাণে কাজ করে, তো মানুষের কল্যাণের জন্য যেসব উদ্যোগ গ্রহণ করা দরকার, ইতিবাচক পদক্ষেপ, আমরা ইনশাল্লাহ সেগুলো সরজমিনে গ্রহণ করব এবং কুমিল্লাকে একটা অত্যন্ত বেটার কুমিল্লা উপহার দেওয়ার জন্য আমরা কাজ করব। জেলা পরিষদের তথ্যমতে জেলার বিভিন্ন সড়কের পাশে 50টির বেশি যাত্রী ছাউনি রয়েছে, যার বেশিরভাগই এখন বেদখলে। মাসুদ আলম, এখন, কুমিল্লা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর সাময়িকভাবে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ থাকার পর আজ অস্থায়ী পাস দেয়া শুরু হবার কথা। তবে নিরাপত্তা নিশ্চিতে এখনও কড়াকড়ি আছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী আসিফ ইকবাল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসিফ, সাংবাদিকদের অস্থায়ী পাস দেয়া শুরু হয়েছে কিনা, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জানাবেন। যেমনটি বলছিলেন, সচিবালয়ে আসলে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু সব ধরনের যে প্রবেশ অধিকার সেটি কিন্তু একটু নিয়ন্ত্রণ করা হচ্ছিল। যেমন সচিবালয়ের যারা স্থায়ী কার্ডধারী তারা বাদে কিন্তু সব যারা অন্যান্য কার্ডধারী ছিলেন তাদের কিন্তু প্রবেশ অধিকারের একটা দেখছিলাম আমরা, বিশেষ করে যে অ্যাক্রেডিটেশন কার্ডধারী যে সাংবাদিকরা তারা কিন্তু সচিবালয়ে প্রবেশ করতে পারছিলেন না। তো এই অগ্নিকাণ্ডের ঘটনার পর কালকে তথ্য উপদেষ্টা এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কিন্তু জানানো হয়েছে যে আজ থেকে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে সচিবালয়ে ঢুকতে পারবেন এবং সেই জন্য তাদের কিন্তু অস্থায়ী পাস সংগ্রহ দেওয়া হবে এবং সেই পাস দিয়েই কিন্তু আসলে তারা ভিতরে প্রবেশ করতে পারবেন। তো আমরা সচিবালয়ে সকাল থেকেই আছি সচিবালয়ের সামনে, কিন্তু এখনও আসলে পাস দিয়ে যে সংবাদকর্মীদের ভিতরে প্রবেশ করানোর যে কথাটি সেটি কিন্তু আমরা এখনও দেখতে শুরু হয়নি। হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, কিন্তু এখনও সাংবাদিকরা সচিবালয়ের বাইরেই অবস্থান করছে এবং তারা সংবাদ সংগ্রহ করতে আসলে ভিতরে প্রবেশ করতে পারছে না। আর আরেকটি কথা জানিয়ে রাখি যে এই অগ্নিকাণ্ড ঘটনা তদন্তে কিন্তু 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। প্রথমে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, পরবর্তীতে সেটি বাদ দিয়ে কিন্তু 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, যাদেরকে কিন্তু 10 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তো তাদের এই আজকে কিন্তু এই যে 30 তারিখ, আজকে কিন্তু তাদের একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা। তো সেই তদন্ত প্রতিবেদনটি কিন্তু তারা আজকে প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন এবং তার কিছুদিন পরেই কিন্তু তারা চূড়ান্ত প্রতিবেদনটি জমা দিবে। এই প্রাথমিক তদন্ত প্রতিবেদন থেকে হয়তো অগ্নিকাণ্ডের যে ঘটনাটি তার হয়তো একটি প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি কিভাবে ঘটলো বা কিভাবে এটার সূত্রপাত। আর এখন পর্যন্ত আমরা তদন্ত কমিটির কাউকে সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে দেখিনি, কারণ তদন্ত আমরা বেশ কয়েকদিন ধরেই যেটি দেখছিলাম আমরা অগ্নিকাণ্ডের পর থেকেই যে তারা প্রত্যেক দিনই সচিবালয়ে ভিতরে প্রবেশ করছিলেন এবং আলামত সংগ্রহ থেকে শুরু করে সব ধরনের তদন্তের কাজ কিন্তু তারা করছিলেন। এখন পর্যন্ত তাদের কাউকে আমরা ঢুকতে দেখিনি। যেহেতু আজকে কর্মদিবস, আমরা দেখছি যে সচিবালয়ের অন্যান্য যে কর্মকর্তারা আছে তারা কিন্তু সচিবালয়ে প্রবেশ করছেন এবং সচিবালয়ে একের পর এক গাড়ি থামছে এবং সেই গাড়িগুলো থেকে কিন্তু তারা আসলে সচিবালয়ের মধ্যে প্রবেশ করছেন তাদের দৈনন্দিন কাজের জন্য। আর যে অস্থায়ী পাস বা এই সাংবাদিকদের যে প্রবেশের যে ব্যাপারটি সেটি আসলে এখনও শুরু হয়নি। শুরু হলে সেটি আপনার মাধ্যমে আসলে দর্শকদের আমরা জানানোর চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ। সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ ইকবাল।
সপ্তাহ ব্যবধানে দেশের ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫৫ টাকা। বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, পেঁয়াজের দাম কমার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? রাত্রি ঠিকই বলেছেন, সপ্তাহ ব্যবধানে দেশের ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে আমরা দেখতে পাচ্ছি দেশি পেঁয়াজ এবং আমদানি করা পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০ টাকা পর্যন্ত কমে এসেছে, যেটি এক সপ্তাহ আগেও আমরা দেখেছি ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হয়েছিল। সেই পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫৫ টাকা পর্যন্ত। এক্ষেত্রে আমরা দেখছি দেশি পেঁয়াজ, বিশেষ করে মেহেরপুরের যে পেঁয়াজগুলো আছে সেগুলো কিন্তু আজকের বাজারে ৩৮ থেকে ৪০ টাকায় মিলছে। এছাড়া আমদানি করা পেঁয়াজ, যে পেঁয়াজ ভারত থেকেই মূলত আমদানি করা হয়, সেই পেঁয়াজ মান এবং আকার ভেদে আজকের বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। এখানে ব্যবসায়ীরা বলছেন মূলত সরবরাহ বেড়েছে, বিশেষ করে ভারতে পেঁয়াজের উৎপাদন যেমন হয়েছে তেমনিভাবে সেখানে দামও অনেকটা পড়ে গেছে, যার প্রভাবটি আমাদের দেশের বাজারে এসে পড়েছে। অর্থাৎ ভারতে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বাংলাদেশের বাজারেও পেঁয়াজের দাম কমতে শুরু করেছে, কারণ শুল্কও অনেকটা প্রত্যাহার করা হচ্ছে, এমনটি বলছেন যারা আমদানিকারক আছেন, ব্যবসায়ী আছেন। এবং শুল্ক যদি পুরোপুরি প্রত্যাহার করা হয় ভারত সরকার, সেই ক্ষেত্রে দাম আরও বেশি কমে আসতে পারে, এমনটি তারা বলছেন। একই সাথে যেহেতু দেশি পেঁয়াজের উৎপাদনও এবার কিন্তু ভালো হচ্ছে এবং আর কদিন পরে বেশি পরিমাণে দেশি পেঁয়াজ বাজারে আসবে, সেক্ষেত্রে দাম ৩০ টাকার কাছাকাছি আসতে পারে, এমনটি বলছেন এখানকার ব্যবসায়ীরা। আপনার মাধ্যমে বলে রাখি যে আমাদের দেশে আসলে পেঁয়াজের যে চাহিদা থাকে বছরে ২৮ থেকে ৩০ লাখ টন, সেই পেঁয়াজের মধ্যে আমদানি করা হয় ৮ থেকে ১০ লাখ টন। বাকি পেঁয়াজ মূলত দেশের যে উৎপাদন হয় তা দিয়ে পূরণ করা হয়। তবে এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি বাজারে পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং সেই জায়গাতে আসলে সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কমে আসতে শুরু করেছে এবং আজকের বাজারে সেই দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আগামী কয়েকদিনের মধ্যে পেঁয়াজের সরবরাহ আরও বাড়বে, বিশেষ করে যে সকল পেঁয়াজগুলো এলসি করা হয়েছে এবং সেগুলো বন্দরে এবং একই সাথে স্থলবন্দরে পৌঁছালে সেক্ষেত্রে দাম আরও কমে আসবে বলছেন এখানকার ব্যবসায়ীরা। তো এ ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে পেঁয়াজের বাজারের দরদামের সবশেষ। রাত্রে চট্টগ্রামের পাইকারি বাজার থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ। সরিষা ফুলের হলুদ বরণে সেজেছে সাতক্ষীরার মাঠের পর মাঠ। চলতি মৌসুমে জেলার প্রায় প্রতিটি মাঠ জুড়ে চাষ হয়েছে সরিষার ফুল থেকে মধু সংগ্রহের জন্য বসানো হয়েছে ৫,০০০ মৌবক্স, যা থেকে ৭৫ টন মধু উৎপাদনের আশা কৃষি বিভাগের। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। শীতের সকালে সোনাঝরা রোদে ঝিকমিক করছে সরিষা ফুল। অপরূপ সৌন্দর্যে নতুন রূপে প্রাণ ফিরে পেয়েছে সাতক্ষীরার গ্রামীণ প্রকৃতি। সরিষা ফুলের রেণু থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। গত বছর সাতক্ষীরা জেলায় ১৯,০২৫ হেক্টর জমিতে সরিষার চাষ হয়। এবার কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছিল ১৯,০৫০ হেক্টর। তবে অতিবৃষ্টি ও জলাবদ্ধতা সহ নানা কারণে চলতি মৌসুমে চাষ হয়েছে ১৭,৫৩১ হেক্টর জমিতে। ৭টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি চাষ করেছে সদর, তালা, কলারোয়া ও দেবহাটা উপজেলার চাষিরা। ৩ মাসের ফসলটা বড় লাভজনক ফসল। এই সরিষা ওঠার পরেই আমরা ইরি ধান রই। খরচের শেষেও যদি সরিষা ভালোভাবে আমাদের বাসায় যায় তাহলে আমরা প্রত্যেক বিঘা প্রতি ৮ থেকে ১০,০০০ টাকা লাভবান হব। সরিষার সাথে মধু, খোল, তেল মানে সব কিছু পাওয়া যাচ্ছে। একটা ফসল থেকে মানে বেকারত্ব ঘুচে যাচ্ছে। সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌচাষিরা। এজন্য মাঠের পাশে বসানো হয়েছে ৫,০০০ মৌবক্স। প্রতিটি চাক থেকে মৌসুমে ৫ থেকে ৭ বার মধু সংগ্রহ করা যায়। বর্তমানে প্রতি মন সরিষা ফুলের মধু ১৫ থেকে ১৭,০০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, সরকারি সহায়তা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। এছাড়া এবার ভেজাল মধু শনাক্তে ভ্রাম্যমাণ ল্যাবের মাধ্যমে মধু পরীক্ষা করছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। সাতক্ষীরা হলো বৃহত্তর ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের মধু হয়। সাতক্ষীরাতে বৃহত্তর বরুই ফুলের মধু হয়, সরিষা ফুলের মধু হয়। যুবকেরা এখন মৌ চাষে সম্পৃক্ত, তারা মৌ চাষ করে তারা স্বাবলম্বী হচ্ছে, তারা বেকার সমস্যা দূর করতে পারছে। ২০ থেকে ২৫ কেজি করে পুরো সিজনে মধু পাবো। এটা আমরা 4 থেকে 5 বার পর্যন্ত মধু হারভেস্ট করতে পারবো। যদি আবহাওয়া ভালো থাকে আমরা 7 থেকে 8 লাখ টাকার মধু পাবো
মোটামুটি খরচ বাদ দিয়ে আমরা 3 থেকে 4 লাখ টাকা এখান থেকে লাভ করতে পারবো। মোবাইল ল্যাবের মাধ্যমে এর আগে মধু পরীক্ষা করেছি। মধু পরীক্ষা করে আমরা ভেজাল শনাক্ত করেছি এবং মধু ব্যবসায়ীরা এটা জানে, এবং আমরা ব্যবসায়ীদের একটা মেসেজ দিতে চাই মোবাইল ল্যাবের মাধ্যমে যে কেউ যদি মধুতে ভেজাল করে, ইচ্ছাকৃতভাবে ভেজাল করে, আমরা তাদেরকে ভেজাল শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসব। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সরিষা ক্ষেতের পাশে মৌ খামার স্থাপনের ফলে মৌমাছির মাধ্যমে ফুলের পরাগায়ন বৃদ্ধি পায়, ফলে সরিষার ফলন বাড়বে 10 থেকে 20%। মৌমাছি পালন করে অনেক বেকার যুবক তাদের কর্মসংস্থান করছে। এ পর্যন্ত 28 জন কৃষক 5000 মৌ বক্স বসিয়েছেন। আশা করছি যে আমাদের লক্ষ্যমাত্রা 75 মেট্রিক টন বা 75,000 কেজি সেটা অর্জিত হবে। ভ্রাম্যমাণ মধু খামারিরা সরিষা, বরই, লিচু ফুলের মধুর পাশাপাশি সুন্দরবনের পাশে মৌ বক্স স্থাপনের মাধ্যমে সারা বছর মধু সংগ্রহ করেন। এই খাতে কর্মসংস্থান হয়েছে জেলার প্রায় 15,000 মানুষের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার নতুন মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে তোলা হয়েছে সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, আতিকুল ইসলাম সহ 7 জনকে। এ বিষয়ে সিএমএম আদালত থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, তাদের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে? রিমান্ডের আবেদন করা হবে কি? রাত্রি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখাতে আজকে কিছুক্ষণ আগে আদালতে তোলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক সহ শাহজাহান খান সহ 7 জনকে। তাদেরকে একাধিক মামলা আজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন মামলার যেই তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তারা। তবে হাসানুল হক ইনুকে একটি হত্যা মামলায় 10 দিনের রিমান্ডের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এখন শুনানির কার্যক্রমটি চলছে। এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রয়েছেন, পাশাপাশি আসামি পক্ষের আইনজীবীরাও রয়েছেন। তাদের দুই পক্ষের শুনানি শেষে আজকে তাদের যে শুনানির কার্যক্রম সেটি এখন চলমান রয়েছেন। পাশাপাশি যদি বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলায় তারা এর আগেও কিন্তু দফায় দফায় রিমান্ডে ছিলেন, গ্রেপ্তার হয়ে তারা কারাগারে ছিলেন। তবে আজকে তাদেরকে সকলকেই কারাগার থেকে এই সিএমএম আদালতে আনা হয়েছে। এখন শুনানির কার্যক্রমটি চলছে। আমরা দেখছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 40টি 50টি কোথাও 30টি মামলারও আসামি রয়েছে। এই যে সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক, শাহজাহান খান, সাবেক মন্ত্রী সহ আজকে যেই 7 জনকে তোলা হয়েছে সেই 7 জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোথাও কোথাও আমরা দেখেছি হত্যা মামলা, হত্যা চেষ্টা মামলা রয়েছে। এর আগে তারা বিভিন্ন দফায় দফায় রিমান্ডে ছিলেন। তবে মামলার যে তদন্তকারী কর্মকর্তার সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন আগের যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর তদন্তে তেমন করে তদন্তের যেই উদ্ঘাটন বা যেই ঘটনাগুলো ঘটেছে হত্যায় সেই বিষয়ে তারা সুষ্ঠু তদন্ত আরও বেশি প্রয়োজন, যার কারণে নতুন নতুন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানোর প্রয়োজন মনে করছেন মামলার যে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তারা। এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর সঙ্গে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় শতাধিক শিক্ষার্থী, কোথাও কোথাও হাজারেরও বেশি ছাড়িয়ে গেছে শিক্ষার্থী আহত নিহতের ঘটনায়, সেই কারণেই কিন্তু মামলায় যারা রয়েছেন তারা বলছেন যে এই মামলার সঙ্গে যে রাজসাক্ষী বা তারা জড়িত থাকার একটি অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই আন্দোলন দমনে স্পষ্ট বা প্রত্যক্ষভাবে এই মদত দেওয়ার একটি যেই সমীকরণ বা মতামত রয়েছে বা সেটি তারা তুলে ধরবেন বলে বলছেন যেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন। রাজশাহীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ, সবথেকে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। বিস্তারিত জানাতে রাজশাহী মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন মাসুমা আক্তার। মাসুমা, প্রতিদিন কতজন রোগী চিকিৎসা নিতে আসছেন? সেবা পেতে রোগীদের কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রতিদিনই ঠান্ডাজনিত রোগী সেটির সংখ্যা কিন্তু বাড়ছে প্রতিদিন। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে গেল 24 ঘন্টাতে কিন্তু শিশু ভর্তি হয়েছেন মোট 50 জন, এছাড়া বয়োজ্যেষ্ঠ ভর্তি হয়েছেন কিন্তু 43 জন। এবং এও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ যে প্রতিদিনই কিন্তু এই রোগীর সংখ্যা বাড়ছে এবং গত 24 ঘন্টাতে এই রোগীর পাশাপাশি কিন্তু প্রতিদিনই 80 থেকে 120 জনের মতো রোগী কিন্তু
এই শুধুমাত্র ঠান্ডাজনিত বিভিন্ন রোগ নিয়েই কিন্তু এই হাসপাতালে আসছেন এবং ভর্তি হচ্ছেন গড়ে। একটু জানিয়ে রাখি, এই সকল রোগীদের মধ্যে সবচেয়ে বেশি উপসর্গ থাকছে ঠান্ডা, সর্দি কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া কিন্তু আক্রান্ত রোগীদের সংখ্যাই বেশি এবং শিশু ওয়ার্ড এবং মেডিসিন ওয়ার্ডে কিন্তু রোগীর চাপ সবচেয়ে বেশি। এখানকার যারা দায়িত্বরত ডাক্তার রয়েছেন তারা বলছেন। তবে তারা যেটি নিশ্চিত করছেন যে এখন পর্যন্ত আতঙ্কিত হবার মতো পরিস্থিতি কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হয়নি। রোগীর চাপ বাড়ার সাথে সাথে কিন্তু তাদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিতের ক্ষেত্রে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটিও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নিচ্ছেন এবং রোগীরা কিন্তু ভর্তি হওয়ার পাশাপাশি আসলে প্রতিদিনই কিন্তু রোগীরা সুস্থ হয়ে আসলে বাড়িতেও ফিরছেন। একটু জানিয়ে রাখি যে মাস খানেক ধরেই কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে রাজশাহীর এই সহ আশেপাশের যে জেলা উপজেলা পর্যায় থেকে আসলে রোগীদের যে সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। শীতের শুরু থেকেই এই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে নবজাতক শিশু রয়েছেন এবং শিশুদের সংখ্যাই কিন্তু বেশি এবং শিশু ওয়ার্ডে মোটামুটি আমরা যেটি দেখেছি যে প্রায় 3 গুণ রোগী কিন্তু যে পরিমাণ ওয়ার্ডে যে পরিমাণ বেড রয়েছে তার 3 গুণ সংখ্যক রোগী কিন্তু ভর্তি হচ্ছেন। বাকিরা কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালের ওয়ার্ডের বাইরের যে করিডোর রয়েছে, বারান্দা রয়েছে, সেখানে কিন্তু আসলে অবস্থান নিয়ে সেখানে কিন্তু চিকিৎসা সেবা নিচ্ছেন। সেক্ষেত্রে আসলে ঠান্ডায় তাদেরকে আসলে বেডের সংকট থাকলেও পর্যাপ্ত যে চিকিৎসা সেবা সেটি কিন্তু তারা পাচ্ছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে বেড না পেলেও আসলে যে পরিমাণ রোগী প্রতিদিন আসলে ভর্তি হয় ওয়ার্ডে, সেই সকল রোগীদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে স্যালাইন, ইনজেকশন সহ আসলে যে যে ধরনের চিকিৎসা সেবা প্রয়োজন সেটি কিন্তু তারা পর্যাপ্ত ব্যবস্থা এখন পর্যন্ত রয়েছে এবং সেক্ষেত্রে আসলে হিমশিম পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগীদের সর্বশেষ। রাজশাহীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী মেডিকেল কলেজ থেকে যুক্ত ছিলেন মাসুম আক্তার। বছর শেষে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা অনুযায়ী তেমন কিছু হয়নি বললেই চলে। পুরনো বছরের ব্যর্থতা মুছে নতুন বছরে ভালো কিছু করার আশা তাদের। ইতালি থেকে মনিরুজ্জামান মনিরের প্রতিবেদন। ক্যালেন্ডারের পাতা উল্টে আসছে নতুন বছর। গোটা পৃথিবী নানা ঘটন অঘটনের সাক্ষী হয়ে শেষ প্রান্তে দাঁড়িয়ে 2024 সাল। বিদায় বছরে কেমন ছিলেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা? প্রবাস জীবনের পরিবর্তনই বা কতটুকু? 2024 সালে আমি ইতালিতে নতুন এসেছি। আসলে অনেক আশা নিয়ে পরিবার পরিজনকে সুখে রাখার জন্য দেশ থেকে প্রবাসে এসেছি। আসলে আমাদের যেটা স্বপ্নের ইতালি, সেটা আসলে অনেক বাধ্যবাধকতার কারণে এই 24 সালটি পূরণ হয় নাই। ইনশাল্লাহ আগামী বছর ভালো কিছু হবে। আমাদের প্রবাস জীবনটা অনেক কষ্টেরই, সব প্রাপ্তির যে আসবে সেরকম না, এভাবেই আমাদের প্রবাস জীবন কাটাতে হবে। আশা করি সামনে 2025 সাল আমাদের প্রাপ্তি আসবে ইনশাল্লাহ। বছর শেষে প্রাপ্তির প্রশ্নে স্বজনদের হাসিমাখা কণ্ঠস্বরই প্রতিটি প্রবাসীর বড় অর্জন বলে মনে করেন তারা। আমি আশাবাদী 2025-এ যেহেতু জুবলি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, যেহেতু আমাদের ব্যবসা ট্যুরিস্ট নিয়ে, আশা করি অনেক ভালো ব্যবসা করব ইনশাল্লাহ। আর আমরা যদি ভালো ব্যবসা করতে পারি, প্রবাসীরা দেশের ভিতরে অনেক রেমিডিস পাঠাতে পারবো। 2024-এর যে ব্যর্থতাগুলো আমাদের আছে এগুলো আমরা 25-এ ফুলফিল করতে চাই। আর আমরা এদেশে ব্যবসায়ী এবং কাজে যারা আছি সবারই একটাই প্রত্যাশা, ভালো স্বাবলম্বী হয়ে দেশের অর্থনীতিতে যাতে আমরা অংশগ্রহণ করতে পারি। পরিবর্তন আসুক বা নাই আসুক, নতুন ধাঁচে নিজেকে সাজিয়ে নিয়ে প্রবাসীরা বদলে দিতে চায় দেশের অর্থনীতি। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রবাসীদের জীবন ও জীবিকা ভিন্ন হলেও তাদের অভিন্ন গল্পগাথা। জীবন যুদ্ধে কঠিন এক বাস্তবতার মুখোমুখি হয়ে নতুন বছরের রঙিন স্বপ্ন পূরণের প্রত্যাশায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। প্রাণঘাতী বিমান দুর্ঘটনায় 181 যাত্রীর মধ্যে 179 আরোহীর নিহতের ঘটনায় যে কোনো সহায়তা দিতে দক্ষিণ কোরিয়ার পাশে থাকার আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘনিষ্ঠ মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের জনগণ দক্ষিণ কোরিয়ার জনগণের সাথে খারাপ সময় ভাগ করে নিতে চায় বলে মন্তব্য করেন তিনি। হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। রোববার দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চেয়েছেন দেশটির বেসরকারি বিমান সংস্থা জেজু এয়ার কর্তৃপক্ষ। এদিকে দেশটির প্রশাসন ও বিমানবন্দরের কর্মকর্তারা উড়োজাহাজটির বিধ্বস্তের পেছনে পাখির আঘাতকে কারণ হিসেবে জানালেও তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এর ফলে দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী এই বিমান দুর্ঘটনার কারণ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ার প্লেইন্স শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100 বছর। শোক জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা। অসংখ্য মানবিক কাজে দৃষ্টান্ত রাখা এই নেতার মৃত্যুতে শোকের মাতম বইছে পুরো যুক্তরাষ্ট্রে। চিরবিদায় দেয়া জিমি কার্টার কিভাবে একজন কৃষক থেকে বর্ষিয়ান রাজনীতিবিদ হয়ে ওঠেন তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নিলেন যুক্তরাষ্ট্রের 39তম প্রেসিডেন্ট জিমি কার্টার। একজন কৃষক থেকে 1977 সালে মার্কিন প্রেসিডেন্ট হয়ে ওঠার ইতিহাস গড়া এই বর্ষিয়ান ডেমোক্রেট নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো যুক্তরাষ্ট্রে। শত বছরের জীবদ্দশায় অসংখ্য মানবিক কাজের দৃষ্টান্ত রেখে নোবেলজয়ী হওয়া এই নেতার মৃত্যুতে শোক ও শ্রদ্ধায় নামানো হয়েছে হোয়াইট হাউস এবং ক্যাপিটল হিলের জাতীয় পতাকা। শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, একটি আদর্শ, বিশ্বাসযোগ্য, পরোপকারী ও মানবিক জীবনযাপনের অর্থ কী হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন জিমি কার্টার। This is a sad day, but it brings back an incredible amount of good memories. Today, America and the world, in my view, lost a remarkable leader. He was a statesman and humanitarian. And Jill and I lost a dear friend. শোক বার্তায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, সংকটময় সময়ে প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের জীবনমান উন্নত করার জন্য সামর্থ্যের সবটুকু করেছিলেন জিমি কার্টার। তাই যুক্তরাষ্ট্রবাসী আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকবে বলেও মনে করেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছেন কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। জর্জিয়ার কৃষক পরিবারের সন্তান জিমি কার্টার যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে 1946 সালে স্নাতক পাশ করেন। এরপর পারমাণবিক সাবমেরিন কর্মসূচিতে কাজ করেন। পরবর্তীতে চাকরি ছেড়ে পরিবারের বাদাম চাষাবাদ ও ব্যবসা দেখভাল করেই কোটিপতি বনে যান তিনি। মানবিক কাজের সংশ্লিষ্টতায় ব্যাপক পরিচিতি থাকায় জর্জিয়া থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন। 1971 থেকে 1975 পর্যন্ত দায়িত্ব পালন করেন জর্জিয়ার গভর্নর হিসেবে। এরপর 1976 সালে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1977 সালে হোয়াইট হাউসের দায়িত্ব বুঝে পেতেই সংকটময় মার্কিন অর্থনীতি ও ইরানের জিম্মি সংকটের সাথে লড়াই করেছিলেন তিনি। এছাড়া ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি স্থাপনেও নজির গড়েছিলেন এই নেতা। 1980 সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বার অংশ নিয়ে রিপাবলিকান নেতা রোনাল্ড রেগানের কাছে হেরে 56 বছর বয়সী রাজনীতি থেকে অবসরে যান জিমি কার্টার। এরপর মানবিক কর্মকাণ্ডের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখতেন জিমি কার্টার। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে নিরলস প্রচেষ্টা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা, মানবাধিকার রক্ষাসহ দেশে দেশে দারিদ্র্য জনসংখ্যা কমানোর কর্মসূচির মধ্য দিয়ে বেশ আলোচনায় ছিলেন জিমি কার্টার। স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন 2002 সালে। 1946 সালে রোসালিন স্মিথকে বিয়ে করেন জিমি কার্টার। গত বছরের নভেম্বরে 96 বছর বয়সে মারা যান স্ত্রী রোসালিন। 77 বছরের দাম্পত্য জীবনে রেখে গেছেন 4 সন্তান, 11 নাতি-নাতনি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছি এখন বাণিজ্য। তার আগে জানবো শিরোনামগুলো আরও একবার। কর্তৃত্ববাদ ঠেকানো ও নির্বাচনে আস্থা ফেরানো সহ বিভিন্ন সুপারিশ প্রস্তুত 2 কমিশনের। গণপরিষদ গঠন করে বাস্তবায়নের পরামর্শ। যে সমস্ত প্রস্তাবগুলি এসেছে এগুলি আলাপ আলোচনা সবকিছু করে একটা গণভোট দিয়ে দেবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থাকবে বৈষম্যহীন রাষ্ট্রের রূপকল্প। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সবার মত নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। স্বৈরাচারের চিহ্ন মোছার চেষ্টা সফল হবে না বলছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়াল ও মেট্রোর পিলারে ফের গ্রাফিতি অঙ্কন। এবং দুপুরে মাঠে গড়াচ্ছে বিপিএল এর 11তম আসর। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে।
এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekon TV।